অর্থ আর অহংকার এই দুয়ের মায়াজালে আটকা পড়া মানুষের চোখ অনেক সময়ই জীবনের আসল সৌন্দর্য দেখতে ব্যর্থ হয়। ঢাকার মতো ব্যস্ত শহরের কোলাহল, আকাশছোঁয়া ইমারত আর বিলাসবহুল জীবনের আবরণে বেড়ে ওঠা আরিয়া রহমানও ঠিক তেমনই একজন। তার চারপাশের পৃথিবীটা ছিল শুধুই চাকচিক্যে মোড়ানো, যেখানে সে মনে করত দুনিয়া দুটো ভাগে বিভক্ত। একদিকে তার মতো অভিজাত শ্রেণীর মানুষেরা, আর অন্যদিকে বাকি সাধারণ মানুষ। দেশের অন্যতম বড় শিল্পপতি তারিক রহমানের একমাত্র মেয়ে হওয়ার সুবাদে টাকা, খ্যাতি আর ক্ষমতার কোনো অভাব তার ছিল না। হাজার হাজার মানুষ তাদের কোম্পানিতে কাজ করত, কিন্তু এই অঢেল সম্পদ আর আরাম আয়েশের মাঝে আরিয়ার স্বভাবে ধীরে ধীরে এক ভয়ঙ্কর পরিবর্তন আসতে শুরু করেছিল। তার মনে হতে শুরু করেছিল যে টাকাই পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা, আর যার ব্যাংক ব্যালেন্স ভারী কেবল সেই সম্মানের যোগ্য। কিন্তু অহংকারের এই কাঁচের ঘর যে খুব দ্রুতই ভাঙতে চলেছে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। একদিন সন্ধ্যায় তারিক রহমান অফিস থেকে ফিরেই আরিয়াকে বললেন, আরিয়া, এই সপ্তাহে আমাদের নিজেদের গ্রাম শিমুলতলিতে যেতে হবে। আরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, গ্রাম, কি জন্য? তারিক রহমান শান্তস্বরে বললেন, তোমার চাচার ছেলের বিয়ে, পারিবারিক অনুষ্ঠান, আমাদের যেতেই হবে। আরিয়ার চেহারার সাথে সাথেই বদলে গেল। ড্যাড, আপনি তো জানেন আমার গ্রাম একদম পছন্দ না। ওখানে না থাকে ভালো কোনো হোটেল, না থাকে পরিবেশ। আমি ওখানে কিভাবে থাকব? তারিক রহমান তার দিকে তাকালেন আর গম্ভীর গলায় বললেন, আরিয়া, জীবন শুধু বড় শহর আর এসি ঘর পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। মাঝে মাঝে মানুষকে নিজের শেকড়ের কাছেও যাওয়া উচিত। আরিয়া মন খারাপ করে বলল, ঠিক আছে, আমি যাব, কিন্তু শুধু এইবার। দুদিন পর সকালে একটা বিলাসবহুল গাড়ি ঢাকা থেকে শিমুলতলি গ্রামের দিকে বেরিয়ে পড়ল। গাড়িতে আরিয়ার সাথে তার দুই বান্ধবীও ছিল। রাস্তায় শহরের ভিড় ধীরে ধীরে কমতে লাগল। বড় বড় ফ্লাইওভারের জায়গায় এবার মাঠ আর গাছপালা দেখা যেতে লাগল। আরিয়া জানালা দিয়ে বাইরে দেখছিল, কিন্তু তার চোখে মুখে কোনো উৎসাহ ছিল না। কিছুক্ষণ পর গাড়িটা একটা কাঁচা রাস্তায় পৌঁছল। দুই দিকে সবুজ মাঠ ছিল, বাতাসে মাটির গন্ধ ছিল। হঠাৎ আরিয়ার নজর একটা মাঠের ওপর পড়ল। সেখানে এক যুবক কাদা মাখা কাপড়ে মাঠে পানি দিচ্ছিল। রোদ কড়া ছিল, কিন্তু সে না থেমে কাজ করে যাচ্ছিল। তার চেহারায় এক অদ্ভুত রকম শান্তি ছিল। আরিয়া সাথে সাথে ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। গাড়ি থেমে গেল। আরিয়া আর তার বান্ধবীরা নেমে সেই মাঠের দিকে দেখতে লাগল। এক বান্ধবী হাসতে হাসতে বলল, দেখো, এটাই হলো আসল গ্রামের জীবন। আরেকজন বলল, এত গরমেও কাজ করছে, এদের কি ক্লান্তি লাগে না? আরিয়া হাসল এবং বলল, হয়তো এটাই এদের ভাগ্য হয়। তাদের গলার আওয়াজ সেই ছেলেটার কাছে পরিষ্কার পৌঁছচ্ছিল, কিন্তু সে একবারও তাদের দিকে তাকাল না। সে শান্ত হয়ে নিজের কাজ করতে থাকল। আরিয়ার তার এই না দেখার ভান করাটা ভালো লাগল না। তার আশা ছিল যে সে কিছু বলবে বা অন্তত তাদের দিকে তাকাবে, কিন্তু তার নীরবতা যেন আরিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। আরিয়া একটু উঁচু গলায় বলল, মনে হচ্ছে এর আমাদের কথায় কোনো যায় আসেই না। তারপর সে কাঁধ ঝাঁকালো আর বলল, চলো এখান থেকে, টাইম ওয়েস্ট হচ্ছে। তিনজন আবার গাড়িতে বসে পড়ল আর গাড়ির সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা শিমুলতলি গ্রামে পৌঁছে গেল। গ্রামে বিয়ের পরিবেশ ছিল। বাড়ির বাইরে রঙিন লাইট লাগানো ছিল। উঠানে লোক জড়ো হয়েছিল, ঢোলকের আওয়াজ বাজছিল, আর চারদিকে একটা খুশির পরিবেশ ছিল। আরিয়া চারদিকে দেখল। এই পরিবেশটা তার জন্য একদম নতুন ছিল। সন্ধ্যা হতেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। মেহমানরা ধীরে ধীরে জড়ো হতে লাগল। আরিয়া আর তার বান্ধবীরাও দামি কাপড় পরে তৈরি হয়ে উঠানে চলে এলো। তারা যেখানেই যেত, লোকেরা তাদের দেখে নিজেদের মধ্যে কথা বলা শুরু করত। এরই মাঝে আরিয়ার নজর হঠাৎ এক কোণে দাঁড়িয়ে থাকা এক যুবকের ওপর পড়ল। এ সেই ছেলেই ছিল যাকে সে রাস্তায় মাঠে দেখেছিল, কিন্তু এবার সে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কুর্তা পরেছিল, কাঁধে গামছা ছিল, আর চেহারা আগের মতোই শান্ত। আরিয়া নিজের বান্ধবীকে আস্তে করে কনুই দিয়ে গুঁথো মারল, দেখো, ওই মাঠের ছেলেটা। বান্ধবী হাসতে হাসতে বলল, সত্যি? আর বিয়েতেও চলে এসেছে? আরিয়ার মুখে আবার সেই অহংকার ভরা হাসি ফুটে উঠল। চলো একটু মজা নিই। সে নিজের বান্ধবীদের সাথে সেই যুবকের কাছে চলে গেল। আরিয়া তাচ্ছিল্যের সুরে বলল, আরে ভাই, সরাসরি মাঠ থেকেই চলে এসেছ নাকি? আশপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক চুপ হয়ে তাদের কথা শুনতে লাগল। আরিয়া আরও বলল, কমপক্ষে বিয়েতে আসার আগে কাপড়টা তো বদলে নিতে। তার বান্ধবীরা হাসতে লাগল।
যুবকটি এক মুহূর্তের জন্য আরিয়ার দিকে তাকাল। তার চোখে রাগ ছিল না, শুধু এক গভীর শান্তি ছিল। তারপর সে কিছু না বলে সেখান থেকে ধীরে ধীরে সরে যাওয়াই ভালো মনে করল। আরিয়া কাঁধ ঝাঁকিয়ে বলল, অদ্ভুত মানুষ থাকে এখানে। তার একদমই ধারণা ছিল না যে ছেলেটার সে মজা ওড়াচ্ছে সে কোনো সাধারণ মানুষ ছিল না। সেই যুবকের নাম ছিল আয়মান চৌধুরী। শিমুলতলি গ্রাম তার বাড়ি ঠিকই, কিন্তু তার পরিচয় শুধু এই গ্রাম পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। দেশের অনেক শহরে তার কোম্পানির অফিস ছিল। হাজার হাজার মানুষ তার সাথে কাজ করত। কোটি টাকার ব্যবসা তার এক পরিকল্পনাতেই চলত। কিন্তু এই সব কিছুর পরও সে নিজের সরলতা আর নিজের গ্রামকে কখনো ছাড়েনি। অন্যদিকে আরিয়ার কাছে এসে এখনও শুধু মাঠে কাজ করা একটা সাধারণ ছেলেই ছিল। পরের দিন বিয়ের রীতিনীতি শেষ হল, আর আরিয়া নিজের বান্ধবীদের সাথে আবার ঢাকা ফিরে এলো। পুরো রাস্তায় তারা ওই ছেলেটার কথাই বলতে থাকল। আরিয়া হাসতে হাসতে বলল, গ্রামের মানুষদের চিন্তাভাবনাও গ্রামের মতোই হয়। তার একদমই ধারণা ছিল না যে কিছুদিনের মধ্যেই তার জীবনে এমন একটা মোড় আসতে চলেছে যা তার অহংকারের ভিতকে নাড়িয়ে দেবে। যাই হোক বন্ধুরা, ঢাকা ফিরতেই আরিয়া রহমান আবার তার সেই চকচকে দুনিয়ায় ফিরে এলো। বড় অফিস, দামি গাড়ি, ব্র্যান্ডের কাপড় আর রোজ সন্ধ্যায় হওয়া বিজনেস পার্টি, এটাই তার দৈনন্দিন জীবন ছিল। তার মনে হচ্ছিল যে গ্রামের সেই ছোট্ট ঘটনাটা এখন পেছনে পড়ে গেছে। সে আবার সেই আত্মবিশ্বাস আর অহংকারের সাথে নিজের বাবার কোম্পানির কাজকর্মে আগ্রহ নিতে শুরু করেছিল। একদিন সকালে তারিক রহমান নাস্তার টেবিলে বসতে বসতে বললেন, আরিয়া, কাল তোমাকে আমাদের একটা খুব বড় বিজনেস প্রজেক্টের মিটিংয়ে যেতে হবে। আরিয়া কৌতূহলের সাথে জিজ্ঞেস করল, কি ধরনের মিটিং? তারিক রহমান গম্ভীর গলায় বললেন, এটা একটা পার্টনারশিপের মিটিং। যদি সব ঠিক থাকে তবে আমাদের কোম্পানির ব্যবসা বহুগুণ বেড়ে যেতে পারে। এইবার আমি চাই যে তুমি আমাদের কোম্পানির প্রতিনিধিত্ব করো। আরিয়ার মুখে আত্মবিশ্বাস ভরা হাসি ফুটে উঠল। সে সাথে সাথেই বলল, ডোন্ট ওয়ারি ড্যাড, আমি সব সামলে নেব। পরের দিন সকালে আরিয়া তার বিলাসবহুল গাড়িতে বসে সেই বড় কর্পোরেট অফিসের দিকে রওনা হল, যেখানে মিটিং হওয়ার কথা ছিল। সেই বিল্ডিংটা শহরের সবচেয়ে রাজকীয় ভবনগুলোর মধ্যে একটা ছিল। কাচের উঁচু দেয়াল, সাজানো বাগান আর সুরক্ষায় থাকা অনেক গার্ড, সবকিছুই সেই জায়গার ক্ষমতা আর মর্যাদা দেখাচ্ছিল। গাড়িটা প্রধান গেটের কাছে পৌঁছতেই আরিয়া বাইরে নেমেই চারদিকে নজর বোলাল। ঠিক সেই সময় গেটের কাছে দাঁড়িয়ে থাকা একজন মানুষের ওপর তার নজর পড়ল। আরিয়া কিছুক্ষণের জন্য তাকে দেখতেই থাকল। সেই যুবকই ছিল যাকে সে কিছুদিন আগে শিমুলতলির মাঠে দেখেছিল, আয়মান চৌধুরী। কিন্তু এবারও সে একদম সাধারণ কাপড়ে ছিল। আরিয়ার মুখে সাথে সাথেই সেই পুরনো হাসি চলে এলো, যাতে অহংকার পরিষ্কার ফুটে উঠছিল। সে ধীরে ধীরে তার দিকে এগোল আর তাচ্ছিল্যের সুরে বলল, আরে, তুমি এখানে কি করছো? আয়মান শান্ত দৃষ্টিতে তার দিকে তাকাল, কিন্তু কিছুই বলল না। আরিয়া আরও বলল, মনে হচ্ছে মাঠে কাজ করে মন ভরে গেছে, এখন শহরে চাকরি খুঁজতে এসেছ। পাশে দাঁড়িয়ে থাকা কিছু সিকিউরিটি গার্ড এসব শুনে একে অপরের দিকে তাকাতে লাগল। তারা সত্যিটা জানত, কিন্তু তারা কিছু বলতে পারছিল না। আরিয়া আবার হাসতে হাসতে বলল, এমনিতেও এটা বড় কোম্পানি, যদি কপাল ভালো হয় তবে হয়তো তুমি সিকিউরিটি গার্ডের চাকরি পেয়ে যাবে। আয়মান চৌধুরী এখনও চুপচাপ দাঁড়িয়েছিল। তার চেহারায় সেই শান্ত ভাবই ছিল। গার্ডদের মধ্যে একজন কিছু বলার চেষ্টা করল, কিন্তু আয়মান হালকা করে হাত তুলে তাকে থামিয়ে দিল। সে কিছু না বলেই গেটের ভেতরে পা বাড়াল। আরিয়া কাঁধ ঝেঁকাল আর হাসতে হাসতে বলল, অদ্ভুত মানুষ থাকে। তারপর সেও ভেতরে চলে গেল। মিটিং শুরু হতে এখনও কিছুটা সময় বাকি ছিল। বড় বড় বিজনেসম্যান আর ইনভেস্টররা ধীরে ধীরে মিটিং হলে আসছিলেন। সবাই নিজের মতো করে কথাবার্তা বলছিল। আরিয়াও গিয়ে নিজের সিটে বসে পড়ল। তার পুরো বিশ্বাস ছিল যে সে এই মিটিংয়ে সবাইকে প্রভাবিত করে দেবে। কিছুক্ষণের মধ্যেই হলটা প্রায় ভরে গিয়েছিল। হঠাৎ হলের দরজা খুলে গেল। সবার নজর দরজার দিকে উঠল। ভেতরে একজন লম্বা, আত্মবিশ্বাসী আর প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী মানুষ প্রবেশ করছিলেন। তিনি কালো স্যুট পরেছিলেন আর তার সাথে কোম্পানির অনেক সিনিয়র অফিসার হাঁটছিলেন। তিনি ভেতরে আসতেই পুরো হলের সম্মানপূর্ণ এক নীরবতা ছেয়ে গেল। আরিয়াও তার দিকে তাকাল, আর পরের মুহূর্তেই তার চেহারা যেন জমে গেল। সে আর কেউ নয়, আয়মান চৌধুরী ছিল, কিন্তু এবার তাকে সেই সাধারণ কৃষকের মতো লাগছিল না। তার হাঁটায় আত্মবিশ্বাস ছিল, আর তার উপস্থিতি পুরো ঘরকে প্রভাবিত করছিল। আরিয়ার বিশ্বাসই হচ্ছিল না যে এটা সেই মানুষটা যাকে সে কিছুক্ষণ আগে গেটে অপমান করেছিল। সে আস্তে করে তার পাশে বসা একজনকে জিজ্ঞেস করল, ইনি কে? সেই লোকটা হাসতে হাসতে বলল, আপনি এনেটে জেনেন না? ইনি এই পুরো গ্রুপের মালিক, মিস্টার আয়মান চৌধুরী। আরিয়ার বুক জোরে ধরফর করতে লাগল। তার মাথায় হঠাৎ শিমুলতলির মাঠটা ঘুরে গেল। বিয়ের সেই মুহূর্তটার কথা মনে পড়ল।
আর তারপর কিছুক্ষণ আগে গেটে বলা নিজের কথাগুলো তার মনে হলো যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এদিকে আয়মান চৌধুরী মিটিং শুরু করল। তার গলার আওয়াজ শান্ত ছিল, কিন্তু তাতে একটা অন্যরকম আত্মবিশ্বাস ছিল। সে প্রজেক্টের পরিকল্পনাগুলো সম্পর্কে বিস্তারিত বলছিল। প্রতিটা শব্দ স্পষ্ট এবং দৃঢ় ছিল। হলে বসা সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনছিল, কিন্তু আরিয়ার জন্য সেই সময় মিটিংয়ে বলা কথাগুলো শোনা মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। তার কানে শুধু নিজের বলা কথাগুলোই বাজছিল। মাঠের ছেলে, নোংরা কাপড়, সিকিউরিটি গার্ডের চাকরি, প্রতিটা শব্দ এখন তার নিজের ওপর বোঝাস্বরূপ মনে হচ্ছিল। কিছুক্ষণ পর মিটিং শেষ হয়ে গেল। লোকেরা একে একে আয়মান চৌধুরীর সাথে হাত মেলাতে লাগল আর তার প্রশংসা করতে লাগল। আরিয়া নিজের জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু তার পা সামনে এগোতে পারছিল না। তার মনে শুধু একটাই কথা চলছিল, সে অনেক বড় ভুল করে ফেলেছে। হল ধীরে ধীরে খালি হতে লাগল। আরিয়া একটা দীর্ঘশ্বাস নিল আর নিজেকে সামলে নিয়ে আয়মান চৌধুরীর কেবিনের দিকে এগোল। সে দরজার কাছে পৌঁছতেই সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল। ম্যাডাম, স্যার এখন ব্যস্ত আছেন, আপনি ভেতরে যেতে পারবেন না। আরিয়া আস্তে করে বলল, আমার ওনার সাথে খুব জরুরি কথা আছে, শুধু 2 মিনিট। গার্ড ভেতরে ইন্টারকম করল, কিন্তু জবাব এলো, এখন কাউকে ভেতরে পাঠিও না। আরিয়া কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর সে ধীরে মাথা নামিয়ে নিল আর পেছন ফিরে গেল। তার মনে অনুশোচনার এক ভারী অনুভূতি জাগছিল। সে এখন বুঝতে পারছিল যে মানুষের পরিচয় কাপড় দিয়ে হয় না। কিন্তু এখন তার সবচেয়ে বেশি ভয় এই কথাটাই হচ্ছিল যে আয়মান চৌধুরী কি তাকে কখনো ক্ষমা করবে। সেই রাতে আরিয়া রহমান নিজের ঘরে অনেক রাত পর্যন্ত জেগে রইল। ঢাকার চকচকে আলো জানালার বাইরে তেমনই চকচক করছিল, কিন্তু তার মনের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সে বারবার ওই দৃশ্যগুলোই মনে করছিল, শিমুলতলির মাঠ, বিয়েতে করা তার ইয়ার্কি, আর তারপর অফিসের বাইরে বলা তাচ্ছিল্যের কথাগুলো। প্রতিটা স্মৃতি তার মনে পাথরের মতো বসে যাচ্ছিল। প্রথমবারের মতো তার অনুভব হল যে অহংকার মানুষকে কতটা ছোট করে দেয়। সে ভাবতে থাকল যে মানুষকে সে একটা সাধারণ কৃষক মনে করেছিল, সে আসলে এত বড় একজন শিল্পপতি বেরোল। কিন্তু তার চেয়েও বড় কথা এটা ছিল যে সে প্রতিবার তার অপমানের জবাব চুপ থেকেই দিয়েছে। সকাল হওয়া পর্যন্ত আরিয়া একটা সিদ্ধান্ত নিয়ে নিল। সে এখন আর নিজের ভুল থেকে পালাবে না। তাকে আয়মান চৌধুরীর সাথে দেখা করে ক্ষমা চাইতেই হবে। পরের দিন সে আবার সেই কর্পোরেট অফিসে পৌঁছাল, কিন্তু এবার তার চেহারায় আগের মতো সেই আত্মবিশ্বাস ছিল না। সে চুপচাপ ভেতরে গেল আর সোজা রিসেপশনে পৌঁছে বলল, আমার মিস্টার আয়মান চৌধুরীর সাথে দেখা করতে হবে। রিসেপশনে বসা মহিলাটি নম্রভাবে বললেন, ম্যাডাম, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? আরিয়া আস্তে করে মাথা নাড়াল, না, কিন্তু আমার ওনার সাথে খুব জরুরি কথা আছে। কিছুক্ষণ পর খবর ভেতরে পাঠানো হলো। একটু অপেক্ষার পর জবাব এলো যে সে ভেতরে আসতে পারে। আরিয়ার বুক দ্রুত ধরফর করতে লাগল। সে ধীরে ধীরে আয়মান চৌধুরীর কেবিনের দিকে এগোল। দরজা খুলল আর সে ভেতরে চলে গেল। আয়মান চৌধুরী নিজের চেয়ারে বসে কিছু ফাইল দেখছিল। তার টেবিলে অনেক নথিপত্র রাখা ছিল আর ঘরের পরিবেশ শান্ত ছিল। আরিয়া কয়েক পা সামনে এগোল এবং থেমে গেল। আয়মান মাথা তুলে তার দিকে তাকাল আর শান্ত গলায় বলল, হ্যাঁ, বলুন। আরিয়ার জন্য কথা বলা সহজ ছিল না। তার গলা হালকা কাঁপছিল। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আয়মান চৌধুরী কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর সে সোজা প্রশ্ন করল, কিসের ক্ষমা? আরিয়ার চোখ ভিজে এলো। সে আস্তে করে বলল, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। গ্রামেও আর এখানেও আমি আপনাকে অপমান করেছি। আয়মান চেয়ারে হালকা একটু পেছনে হেলান দিয়ে বলল, তাহলে এখন হঠাৎ ক্ষমা কেন? আরিয়ার কাছে এর সহজ কোনো জবাব ছিল না। সে শুধু এতটুকুই বলল, কারণ এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ঘরে কিছুক্ষণের জন্য নীরবতা ছেয়ে গেল। আয়মান চৌধুরী শান্ত কিন্তু গভীর গলায় বলল, তোমার কি মনে হয়েছিল যে মানুষ সাধারণ কাপড় পরে সে ছোট হয়? আরিয়া দৃষ্টি নিচু করে নিল। আয়মান আরও বলল, প্রায়শই লোকেরা টাকাকেই আসল পরিচয় বলে মনে করে নেয়, কিন্তু আসল পরিচয় মানুষের কাজ আর তার ব্যবহার দিয়ে তৈরি হয়। আরিয়া চুপ রইল। তার কাছে কোনো জবাব ছিল না। কিছুক্ষণ পর সে ধীর গলায় বলল, আমি সত্যিই বদলাতে চাই। আয়মান চৌধুরী তার দিকে তাকাল। তার চেহারায় না রাগ ছিল, না কোনো কঠোরতা। সে কেবল শান্ত গলায় বলল, ক্ষমা শব্দ দিয়ে পাওয়া যায় না। ক্ষমা তখন পাওয়া যায় যখন মানুষ তার ব্যবহারে পরিবর্তন দেখায়। আরিয়া তার কথা মন দিয়ে শুনল। আয়মান আরও বলল, যদি সত্যিই তুমি নিজের ভুল বুঝতে পেরে থাকো, তাহলে নিজেকে বদলে দেখাও। সেই দিনই তুমি জবাব পেয়ে যাবে। আরিয়া আস্তে করে মাথা নাড়ল।
সে বুঝতে পেরেছিল যে এটা শুধু ক্ষমার প্রশ্ন নয়, এটা তার চিন্তাভাবনা বদলানোর শুরু। সে কিছু না বলে সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। সেই দিনের পর আরিয়া নিজের জীবনে প্রথমবারের মতো নিজেকে গুরুত্বের সাথে দেখতে শুরু করল। সে তার বাবার কোম্পানিতে কাজ করতে শুরু করল, কিন্তু এবার শুধু নামের জন্যে নয়, বরং সত্যিই শেখার জন্যে। সে রোজ সবার আগে অফিসে পৌঁছত, কর্মচারীদের সাথে কথা বলত, তাদের কাজ আর তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করত। ধীরে ধীরে লোকেরাও তার পরিবর্তনটা অনুভব করতে লাগল। একদিন সে তার বাবাকে বলল, ড্যাড, আমি এমন কিছু করতে চাই যা মানুষের জীবনে সত্যি কোনো প্রভাব ফেলে। তারিক রহমান কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন, কি করতে চাও? আরিয়া গম্ভীর হয়ে বলল, আমি গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল বানাতে চাই, যেখানে তারা ভালো পড়াশোনা আর সম্মান পেতে পারে। তারিক রহমান কিছুক্ষণ তার দিকে তাকালেন, তারপর হাসতে হাসতে বললেন, যদি তোমার উদ্দেশ্য সত্যি হয় তবে আমি তোমার সাথে আছি। কয়েক মাসের মধ্যেই শিমুলতলি গ্রামের কাছে একটা নতুন স্কুল তৈরি হয়ে গেল। এই স্কুলটা শুধু একটা বিল্ডিং ছিল না, এটা সেই বাচ্চাদের জন্য একটা নতুন সুযোগ ছিল যারা আগে পড়াশোনা করার সুযোগ পায়নি। আরিয়া রোজ সেখানে যেত, বাচ্চাদের সাথে বসত, তাদের সাথে কথা বলত আর তাদের পড়াশোনায় সাহায্য করত। এখন তার চেহারায় আগের সেই অহংকার ছিল না, সেখানে শুধু সরলতা আর আপনত্ব দেখা যেত। গ্রামের লোকেরা যারা আগে তাকে শহরের অহংকারী মেয়ে বলে মনে করত, এখন তার এই পরিবর্তন দেখে তাকে সম্মান দিতে শুরু করেছিল। সময়ের সাথে সাথে এই স্কুলটা পুরো এলাকায় আশার নতুন আলো হয়ে দাঁড়াল। কিন্তু আরিয়ার এটা জানা ছিল না যে একদিন কোনো অজানা আগন্তুক সেই স্কুলের বাইরে দাঁড়িয়ে এই সব কিছু দেখবে। আর সেই আগন্তুক অন্য কেউ নয়, বরং আয়মান চৌধুরী হতে চলেছিল। বন্ধুরা, সেই দিন দুপুরের সময় ছিল। শিমুলতলি গ্রামের বাইরে তৈরি হওয়া সেই নতুন স্কুলের উঠোনে বাচ্চাদের কোলাহল প্রতিধ্বনিত হচ্ছিল। কোনো বাচ্চা পড়ছিল, কেউ মাঠে খেলছিল, আর কিছু বাচ্চা গাছের ছায়ায় বসে নিজেদের খাতায় লিখছিল। পুরো পরিবেশে একটা সরলতা ছিল, কিন্তু সেই সরলতায় আশার ঝলকও পরিষ্কার দেখা যাচ্ছিল। স্কুলের প্রধান দরজার বাইরে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এক যুবক ধীরে ধীরে স্কুলের বোর্ডের দিকে তাকাল। সেটাই বড় বড় অক্ষরে লেখা ছিল, নবদ্বীপ শিক্ষা বিদ্যালয়। সে কিছুক্ষণ বোর্ডের দিকে তাকিয়ে রইল, আর তারপর স্কুলের ভেতরে পা রাখল। উঠোনে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক লোককে সে জিজ্ঞেস করল, এই স্কুল কে বানিয়েছে? বয়স্ক লোকটি গর্বের সাথে বললেন, সাহেব, শহরের বড় শিল্পপতির মেয়ে বানিয়েছে। রোজ এখানে আসে, বাচ্চাদের পড়ায় আর তাদের পুরো খেয়াল রাখে। যুবকটি হালকা করে হেসে মাথা নাড়ল। তারপর তার নজর সামনের ক্লাসরুমটার ওপর পড়ল। দরজাটা একটু খোলা ছিল, ভেতরে বাচ্চারা মেঝেতে বসে পড়ছিল, আর তাদের সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। সেই মেয়েটি বাচ্চাদের পড়াতে পড়াতে বলছিল, পড়াশুনো শুধু চাকরির জন্য হয় না, পড়াশুনো মানুষকে বুদ্ধিমান বানায় আর জীবন বদলানোর ক্ষমতা দেয়। সেই মেয়েটি আর কেউ নয়, আরিয়া রহমানই ছিল। কিন্তু এখন সে আর আগের সেই আরিয়া ছিল না। তার চেহারায় অহংকারের বদলে সরলতা ছিল, আর তার গলায় আপনত্ব ছিল। দরজায় দাঁড়িয়ে থাকা যুবকটি কিছুক্ষণ চুপচাপ এইসব দেখতে থাকল। তারপর সে আস্তে করে দরজায় টোকা দিল। আরিয়া ফিরে তাকাল। তার নজর দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটার উপর পড়তেই সে কিছুক্ষণের জন্য একদম শান্ত হয়ে গেল। দরজায় আয়মান চৌধুরী দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ড পর্যন্ত দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর আরিয়া বাচ্চাদের বলল, তোমরা পড়াশুনো করতে থাকো, আমি এখনই আসছি। সে বাইরে চলে এলো। আয়মান চারদিকে চোখ বোলালো। বাচ্চাদের হাসি, তাদের চেহারার খুশি আর স্কুলের পরিবেশ অনেক কিছুই বলে দিচ্ছিল। আয়মান শান্ত গলায় জিজ্ঞেস করল, তাহলে এই সব কিছু তুমি করেছ? আরিয়া আস্তে করে বলল, আমি শুধু নিজেকে বদলানোর চেষ্টা করেছি। আয়মান কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, পরিবর্তন কথায় আসে না, কাজে আসে। আর এখানে আমি যা দেখছি সেটা সত্যিকারের পরিবর্তন। আরিয়ার চোখ হালকা ভিজে এলো। সে আস্তে করে বলল, সেই দিন আপনি বলেছিলেন যে ক্ষমা অর্জন করতে হয়। আমি কেবল সেটাই করার চেষ্টা করছিলাম। আয়মান চৌধুরী হাসল এবং বলল, আর সুমিতা অর্জন করে নিয়েছ। কিছুক্ষণ দুজনেই চুপ রইল। হাওয়া হালকা করে বইছিল, আর স্কুলের মাঠে বাচ্চারা খেলছিল। আয়মান আরিয়ার দিকে তাকালো এবং আস্তে করে বলল, আরিয়া, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আরিয়া তার দিকে তাকালো। আয়মান বলল, আমি যখন তোমাকে প্রথমবার মাঠে দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে তুমি শুধু টাকার দুনিয়ায় থাকা একটা মেয়ে। কিন্তু আজ আমি দেখছি যে তোমার অন্যদের জন্য কিছু করার সত্যিকারের ইচ্ছে আছে। আরিয়া চুপ রইল। আয়মান আরও বলল, আমি জীবনে অনেক মানুষকে দেখেছি, কিন্তু খুব কম মানুষই থাকে যারা নিজের ভুল মেনে নিয়ে নিজেকে বদলায়। তুমি সেটা করেছ। তারপর সে হালকা হাসির সাথে বলল, আর হয়তো এই কারণেই আমি তোমাকে এখন আগের চেয়ে অন্য নজরে দেখি। আরিয়া অবাক হয়ে তার দিকে তাকাল। আয়মান সরাসরি কথায় বলল, আরিয়া,
আমার মনে হচ্ছে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি, আর যদি তোমারও ঠিক মনে হয় তবে আমি চাই যে আমরা একসাথে আমাদের জীবন কাটানোর কথা ভাবি। কিছুক্ষণের জন্য সময় যেন থমকে গেল। আরিয়ার চোখে হালকা বিস্ময় ছিল, কিন্তু তার মুখে একটা সত্যিকারের হাসিও ছিল। সে আস্তে করে বলল, হয়তো এই সব কিছু আগে হলে আমি এটা বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি বুঝতে পারি যে সম্পর্ক টাকা দিয়ে নয়, সম্মান আর বোঝাপড়া দিয়ে তৈরি হয়। আয়মান তার কথা মন দিয়ে শুনল। আরিয়া হালকা হাসির সাথে বলল, যদি আপনার মনে হয় যে আমরা একসাথে মিলে ভালো কাজ করতে পারি তবে আমারও কোনো আপত্তি নেই। কিছুদিন পর আয়মান চৌধুরী নিজের পরিবারের সাথে তারিক রহমানের সাথে দেখা করতে ঢাকা পৌঁছাল। দুই পরিবারের মাঝে কথাবার্তা হল। তারিক রহমান যখন নিজের মেয়ের মুখে খুশি দেখলেন তখন তিনিও এই সম্পর্কের জন্যে সাথে সাথেই সম্মতি দিয়ে দিলেন। কিছুদিন পর শিমুলতলি গ্রামেই একটা সাদামাটা কিন্তু আনন্দে ভরপুর বিয়ে হল। গ্রামের মানুষ, শহরের মেহমান আর স্কুলের বাচ্চারা সবাই সেই বিয়ের সাক্ষী হল। সেই গ্রাম যেখানে একসময় আরিয়া একজন সাধারণ কৃষক ভেবে আয়মানের মজা উড়িয়েছিল, সেই গ্রামেই এখন দুজনের নতুন জীবনের শুরু হচ্ছিল। সময়ের সাথে সাথে আয়মান আর আরিয়া দুজনে মিলে সেই স্কুলটাকে আরও বড় করে তুলল। এখন সেখানে শত শত বাচ্চারা পড়াশুনো করত আর তাদের জীবনের নতুন স্বপ্ন ডানা মেলছিল। একসময় অহংকারে ডুবে থাকা আরিয়া এখন সেই বাচ্চাদের মাঝে দাঁড়িয়ে হাসত, আর তার প্রতিদিন এই অনুভূতি হতো যে জীবনের আসল ধনদৌলত টাকায় নয়, বরং মনুষ্যত্ব, সম্মান আর সত্যিকারের সম্পর্কে লুকিয়ে আছে। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে মানুষের আসল পরিচয় তার কাপড়, টাকা বা মর্যাদা দিয়ে হয় না। আসল পরিচয় তার ব্যবহার, তার চিন্তাভাবনা, আর এই কথাটার ওপর নির্ভর করে যে সে নিজের ভুল বোঝার পর নিজেকে বদলানোর সাহস রাখে কিনা। অহংকার মানুষকে কিছু সময়ের জন্য বড় দেখাতে পারে, কিন্তু সম্মান সবসময় সেই অর্জন করে যে অন্যদের সম্মান করতে জানে। কিন্তু এবার আপনারা বলুন, যদি আপনারা আয়মান চৌধুরীর জায়গায় থাকতেন তবে কি আপনারা আরিয়াকে এত সহজে ক্ষমা করে দিতেন, নাকি তাকে আগে নিজেকে প্রমাণ করার সুযোগ দিতেন? আর আপনাদের কি মনে হয় যে আরিয়ার পরিবর্তনটা কি সত্যিই মন থেকে ছিল, নাকি পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করেছিল? আপনারা হলে কি এমন ভুল করা মানুষের ওপর দ্বিতীয়বার বিশ্বাস করতে পারতেন? নিজেদের মতামত কমেন্টে অবশ্যই লিখবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কারো চিন্তা ভাবনা বদলে দিতে পারে। যদি গল্পটা পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটা লাইক করুন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে হৃদয় ছুঁয়ে যাওয়া এরকমই আরেকটি গল্পের সাথে।